হ্যালো স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের লাস্ট যে চ্যাপ্টারটা করিয়েছিলাম, আমাদের 3 নম্বর চ্যাপ্টার, যেটা বংশগতির ধারা ছিল, সেটা আমাদের কমপ্লিট হয়েছে। তো আজকে আমরা নতুন চ্যাপ্টার স্টার্ট করব। সেই চ্যাপ্টারটির নাম হচ্ছে অভিব্যক্তি ও অভিযোজন। তো অভিব্যক্তি অভিযোজন জিনিসটা কি, কি হয় এখানে, কি পড়বো আমরা এখানে? এখানে আমরা যে পুরোনো আদিম যুগ থেকে নতুন ভাবে কত রকম, মানে আমরা বিভিন্ন যেমন আগে একরকম ভাবে একটা জিনিস ইউজ হতো, এখন একরকম ভাবে হয় নতুন প্রযুক্তিতে, ঠিক তেমনই মানুষের কিছু কিছু আগে একরকম পরিবর্তন ছিল, আগে একরকম থেকে আস্তে আস্তে পরিবর্তিত হয়ে আজ আমরা এখন এইখানে এসে দাঁড়িয়েছি। আমাদের মধ্যে এই জিনিসগুলো আস্তে আস্তে পরিবর্তন হয়েছে, আমরা অভিযোজিত হয়েছি, আমাদের মধ্যে বিভিন্ন পরিবর্তন লক্ষ্য করা গেছে। সেই সব কিছু নিয়ে আমাদের আজকের এই চ্যাপ্টারটি অভিব্যক্তি ও অভিযোজন। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে পড়বো সেটা হচ্ছে অভিব্যক্তি। অভিব্যক্তি জিনিসটা কি সেটা হচ্ছে, দেখো এখান থেকে আমাদের কোয়েশ্চেন খুব ইজি আসে। এই চ্যাপ্টারটা জটিল কিচ্ছু নেই। আগের চ্যাপ্টারটা তোমাদেরকে একটু টাফ মনে হতে পারে, ওই যে চেকার বোর্ড ছিল, সেগুলো আশা করছি তোমরা প্র্যাকটিস করলে তোমাদের কাছে টাফ লাগবে না। এই চ্যাপ্টারটা তো ওটার থেকে অনেক ইজি। তো চলো আমরা আজকে দেখবো যে অভিব্যক্তি জিনিসটা কি। অভিব্যক্তি কথার অর্থ হচ্ছে ক্রমবিকাশ। ক্রমবিকাশ আমি স্টার্টিং এই বললাম যে চ্যাপ্টারটা কি। চ্যাপ্টারটা হচ্ছে এমন একটি চ্যাপ্টার যেখানটাতে আমরা কি করব, যে আমাদের আগের থেকে এখনকার যে পরিবর্তন, যে আমাদের চেঞ্জ হয়েছে, সেইগুলো আমরা আস্তে আস্তে দেখবো, রাইট? তো ক্রমবিকাশ মানে কি, আমাদের আস্তে আস্তে আমাদের বিকাশ হচ্ছে, আমাদের পরিবর্তন হচ্ছে, সেটাই হচ্ছে আমাদের অভিব্যক্তি। তো এবার আমরা কি দেখবো যে অভিব্যক্তি আর অভিযোজনের মধ্যে সম্পর্কটা কি, অভিব্যক্তিকে আর অভিযোজনটা কি। দেখো, অভিযোজনের ফলেই অভিব্যক্তি ঘটে। অভিযোজন মানে হচ্ছে অ্যাডাপশন, অ্যাডাপ্ট করা, অভ্যেস করে নেওয়া। আমরা বিভিন্ন দৈনন্দিন জীবনে আমরা যা কিছু করি সেটা আমাদের অভ্যেসের মধ্যে পড়ে, তাই আমাদের কোনো সমস্যা হয় না। নতুন জায়গায় আমরা যখন থাকি, নতুন জায়গায় যদি আমরা যাই, কোনো ঠান্ডার দেশে যাই কি অতিরিক্ত গরমের দেশে যাই, তাহলে সেই জায়গার আবহাওয়া অনুযায়ী আমাদের নিজেদেরকে অ্যাডাপ্ট করতে হবে, তারপর ওখানে আস্তে আস্তে আমরা থাকতে পারবো। তো অ্যাডাপশনের যে ব্যাপারটা, যে অভ্যস্ত হওয়ার যে ব্যাপারটা, সেটাই হচ্ছে অভিযোজন। আর অভিযোজনের ফলে কি হয়, অভিব্যক্তি ঘটে, মানে যে চেঞ্জটা হয়, যে পরিবর্তনটা হয়, সেটা ঘটে। তো চলো আমরা এবার দেখবো যে তোমার অভিব্যক্তির যে ধারণা, ঠিক আছে। ফার্স্ট হচ্ছে যে অভিব্যক্তি কথাটির অর্থ কি, ক্রমবিকাশ। তাহলে এই কোয়েশ্চেনটা তোমার দিতেই পারে। এই কোয়েশ্চেনটা, এই যে অভিব্যক্তি কথাটির অর্থ ক্রমবিকাশ। এবার চলো আমাদের শিক্ষাবিদ, মানে আমাদের যে বিজ্ঞানী হার্বার্ট স্পেন্সার, তিনি এই অভিব্যক্তি সম্পর্কে কিছু ধারণা দিয়েছিলেন। তো সেই ধারণা সম্পর্কে আমরা একটু ছোট্ট করে জানবো। তো দেখো, হার্বার্ট স্পেন্সারের মতে কোন সত্তার বিকাশ যখন মন্থর অথচ গতিশীল, বিকাশ মন্থর মানে কিন্তু সেটা ধীরে ধীরে প্লাস গতিশীল, মানে সেখানে আবার কি সেটা মানে গতিমান, মানে সেটা জোরে জোরে হচ্ছে, এবং পর্যায়ক্রমিক ভাবে ঘটে, এবং নির্দিষ্ট সত্তা সরল অবস্থা থেকে জটিল অবস্থায় পরিণত হয়, তখন ওই রকম পরিবর্তনকে অভিব্যক্তি বা এভোলিউশন বলে। মানে একটা সরলতম প্রক্রিয়া থেকে জটিলতম যায়, বুঝতে পারলে? মানে যখন আস্তে আস্তে পরিবর্তন হয়, তখন কি হয়, সরলতম যে প্রক্রিয়াটি থাকে সেটি জটিলতম থেকে পরিবর্তন হয়, সেই যে ঘটনাটা ঘটে সেটাই হচ্ছে অভিব্যক্তি। তো এবার হচ্ছে সংজ্ঞা। তো চলো এখানে অভিব্যক্তিটা যদি আমি যেটা পড়লাম সেটাই, যে মন্থর ও গতিশীল ধারাবাহিক প্রক্রিয়ায় কোন উদ্বংশীয় সরলতম জীব থেকে ক্রমান্বয়ে জটিল জীবের উদ্ভব হয়, তাকে অভিব্যক্তি বা জৈব অভিব্যক্তি বা জীব বিবর্তন বলে। ওকে, এই হচ্ছে আমাদের সংজ্ঞা। তো সংজ্ঞাটা আমাদের জানার জন্য ইম্পর্টেন্ট। এইবার দেখো, এই যে জীবনের উৎপত্তি বা অরিজিন অফ লাইফ, অরিজিন অফ লাইফ, এই শব্দটি কে বলেন, এটা কোশ্চেনে দেয় যে অরিজিন অফ লাইফ, এই যে এই শব্দটি প্রথম কোন বিজ্ঞানী বলেন। তো চলো এই ডিটেইলে আমরা যাই। এই শব্দটি কি, দেখো, জীবের উৎপত্তি কিভাবে হয়েছিল সেই সম্পর্কে নানা বিজ্ঞানী নানা রকম মতবাদ প্রচার করেন। তবে আনুমানিক 300 কোটি বছর আগে সমুদ্র জলে জীবের আবির্ভাব হয়েছে বলে বিজ্ঞানীদের ধারণা। বিজ্ঞানীরা যখন আমরা ছিলাম না, যখন বিজ্ঞানীরা কি করেছিলেন, আমাদের তো বিজ্ঞানীরা আস্তে আস্তে আমাদের এই পৃথিবীর জীব জগৎকে, আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে উন্নত করেছে, রাইট? তো তারা কি করেছিলেন, তারা আনুমানিক ভাবে 300 কোটি বছর আগে সমুদ্র জলের জীবের আবির্ভাব হয়েছিল বলে তারা মনে করেন। বিজ্ঞানী উপায় এই মত ব্যক্ত করেন যে আদি পৃথিবীতে সরল যৌগগুলি ধীরে ধীরে অধিকতর জটিল জৈব যৌগে পরিণত হয়েছে বিদ্যুৎ শক্তির প্রভাবে এবং অতিবেগুনি রশ্মি ও মহাজাগতিক বিকিরণের ফলে। পরবর্তীকালে হ্যান্ডেল জীব
সৃষ্টির সম্বন্ধে একই মতবাদ ব্যক্ত করেন, মানে দুজনের কিন্তু মতবাদটা সেম। এই জন্য যখন অরিজিন অফ লাইফ এটা কোন বিজ্ঞানী দেন, যদি ওপারেন আর হ্যালডেনের নাম আলাদা আলাদা করে থাকে তাহলে ফার্স্ট ওপারেনকে প্রায়োরিটি দেবে, বাট দুজনের একসঙ্গেই থাকে নর্মালি ওপারেন ও হ্যালডেন। তো তাহলে কি হবে যে, তাহলে এর অ্যান্সারটা কি হবে, এখান থেকে যে কোয়েশ্চেনটা আসে যদি বলা হয় যে কোন বিজ্ঞানী অরিজিন অফ লাইফ কথাটি বা অরিজিন জীবনের উৎপত্তি যে ব্যাখ্যা করে, সেটা হচ্ছে ওপারিন ও হ্যালডেন। ওকে, ক্লিয়ার? এই জায়গাটা তোমরা মনে রাখবে, এখান থেকে কিন্তু এই কোশ্চেনটা দিতে পারে। নেক্সট হচ্ছে যে এই যে রাসায়নিক বিবর্তনবাদ, এটা কিন্তু বাংলায় বলেছে যে দেখো জীব সৃষ্টির সম্বন্ধে ওপারিন ও হ্যালডেনের যে মতবাদ, ওপারিন ও হ্যালডেনের যে মতবাদ সেই রাসায়নিক বিবর্তনবাদ বলে। তাহলে এখানে তো এটাও তো দিতে পারে যে রাসায়নিক বিবর্তনবাদ শব্দটি কারা প্রচলন করেন, সেম কারা, ওপারিন ও হ্যালডেন। ক্লিয়ার? এবার দেখো আমাদের জীবজগতের যে উৎপত্তি, কয়েকটা স্টেপ একটা 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 করে বিভিন্ন রকম ভাবে হয়েছে, তো সেটাই আমরা একটু হালকা করে দেখবো, ঠিক আছে? আর যেগুলো যেখান থেকে যে জায়গাটা আমি বেশি জোর দেবো, জানবে ওখান থেকে কোয়েশ্চেন আসবে, আর যেগুলো আমি উপর চলে যাবো জাস্ট ফর নলেজ, নট ফর কোয়েশ্চেন। ওকে, তো দেখো জীবজগতের যে উৎপত্তি সেটা কিভাবে হয়েছে, কি ভাবে কোন কোন স্টেপ আমরা মেনে চলে সেটা হয়েছে, তো সেটা দেখছি। বিভিন্ন প্রকারের জৈব যৌগ ধাপে ধাপে সৃষ্টি হয়েছিল। ফার্স্ট হচ্ছে হাইড্রোকার্বন সৃষ্টি। হাইড্রোকার্বন, উই অল নো অ্যাবাউট কেমিস্ট্রি। হাইড্রোকার্বন, হাইড্রোজেন প্লাস কার্বন, ঠিক আছে? মানে হাইড্রোজেন আর কার্বন ঘটিত যে যৌগ সেটাকেই বলা হয় হাইড্রোকার্বন। তো হাইড্রোকার্বন কি হয়, প্রথম যে কার্বন যৌগ সৃষ্টি হয়েছিল সেটি ছিল হাইড্রোকার্বন, ফার্স্ট যে কার্বন সৃষ্টি হয়েছিল, যেমন অ্যাসিটিলিন, মিথেন, ইথিলিন, এগুলি। তো তারপরে কি হয়, তারপরে হচ্ছে যে কার্বনের অক্সি ও হাইড্রক্সি যৌগ গঠন। ফার্স্টে কার্বন হাইড্রোজেন যৌগ তৈরি হলো সিঙ্গেল, তারপর কি করবে, একে অপরের সাথে গঠন করবে, রাইট? তো কি হয়েছিল, কার্বনের অক্সি ও হাইড্রক্সি যৌগ সম্পৃক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন উত্তপ্ত বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে সৃষ্টি হয়েছিল অক্সি হাইড্রক্সি যৌগ, যেমন অ্যালডিহাইড, কিটোন, তারপর অ্যাসিড। অ্যালডিহাইড মিন্স যেমন ধরো এটা অ্যালডিহাইড, তারপর হচ্ছে কিটোন, ঠিক আছে? মানে ধরো এরকম কিটো গ্রুপ। ওকে, তারপরে হচ্ছে তোমার অ্যাসিড, এগুলি হচ্ছে তোমার বিভিন্ন হাইড্রোকার্বন। ওকে, এইবার হচ্ছে নেক্সট হচ্ছে শর্করা সৃষ্টি। শর্করাটা কি, হাইড্রক্সি যৌগগুলি কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন শর্করা সৃষ্টি হয়েছিল। তারপর স্নেহ পদার্থ গঠন, অ্যালডিহাইড এবং কিটোন প্রথমে ঘনীভূত হয়ে পলিমার গঠন করে, তাদের জারণ, বিভিন্ন রকম রিয়াকশন হয়। তো এই জায়গাগুলো তোমাদের কারোর শুনতেও ভালো লাগে না, প্লাস এখান থেকে কোনো কোয়েশ্চেনও দেয় না। সো আমি দেখো নেক্সট যাব, সেটা হচ্ছে তোমার গরম তরল স্যুপ বা হট ডাইলিউট স্যুপ। তো কোয়েশ্চেনটা কখনো কিন্তু এভাবেই দেয়, হট ডাইলিউট স্যুপ, হট হট ডাইলিউট স্যুপ। এটা কি, এটা হচ্ছে যে তোমার বিভিন্ন প্রকার জৈব যৌগ যেমন অ্যাসিটিলিন, মিথেন, ইথিলিন, অ্যালডিহাইড, কিটোন, অ্যাসিড, গ্লুকোজ, ফ্রুক্টোজ, ফ্যাটি অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড সমুদ্রের জলে মিশে সৃষ্টি হয়েছিল তোমার হট ডাইলিউট স্যুপ। তো এই শব্দটা থেকে কোয়েশ্চেন বিভিন্ন রকম ভাবে আসতে পারে, বিভিন্ন রকম ভাবে। তো সেইটা আমরা আস্তে আস্তে তোমরা নেক্সট টপিকগুলোতে জানলে বুঝতে পারবে। তো এই শব্দটা তোমরা জেনে রাখো এখান থেকে, এই শব্দটা। এবার এই শব্দটা যদি বলে হট ডাইলিউট স্যুপ শব্দটি তোমার কে প্রচলন করেন, আমি একটা বেসিক নলেজ থেকে বলছি, কে, কোন বিজ্ঞানীর নাম পড়লাম আমরা, ওপারিন ও হ্যালডেন। ওকে, এরপর আসছে তোমার ধরো এই যে জটিল যৌগের উৎপত্তি, নিউক্লিক অ্যাসিডের গঠন, দেন নিউক্লিক অ্যাসিড গঠন, প্রোটোবায়ন্ট ও প্রোটোসেলের উৎপত্তি। চলো এখানে এবার আমরা দেখবো আস্তে আস্তে, এবার আমরা কিন্তু উন্নত হচ্ছে আমাদের এইটুকু একটা কোর্স থেকে আস্তে 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 বড় হয়ে 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 কি হচ্ছে, একটা বৃহৎ আমাদের যে জীবজগৎটি সেটি সৃষ্টি হয়েছে। তো চলো এই জিনিসটা কি, প্রোটিনগুলি গরম তরল স্যুপ থেকে আলাদা হয়ে একসঙ্গে জড়ো হয়ে যে কোলয়েড জাতীয় পদার্থ গঠন করেছিল তাকে কোয়াসার্ভেট বলে। লিসেন, পয়েন্ট উড বি নোটিস, এখান থেকে কি আসতে পারে, কেমন কোশ্চেন আসতে পারে। এখানে তো বলতে পারে যে যেমন ধরো প্রোটিনগুলি গরম তরল স্যুপ থেকে আলাদা হয়ে একসঙ্গে যে জড়ো হয়ে কালো তোমার ঘনীভূত হয়ে পদার্থ গঠন করে সেটাকে কি বলে।
সেটাকে মানে নিম্নলিখিত কি বলে? তাহলে কি বলে? ওখানে দিতে পারে হট ডাইলেট স্যুপ, ওখানে দিতে পারে কোয়া সার্ভেট, তাহলে অ্যান্সার কি হবে? কোয়া সার্ভেট। তাহলে এই যে এখান থেকে এইভাবে কোশ্চেনটা দিতে পারে, রাইট? এরপরে দেখো যে কোয়া সার্ভেট মতবাদের প্রবক্তা কে ছিলেন, এখান থেকে এই কোশ্চেনটা দিতে পারে যে আমাদের যে কোয়া সার্ভেট, ওকে, কোয়া সার্ভেট যে শব্দটি, এটার প্রবক্তাটা কে? এটার প্রবক্তা হচ্ছে তোমার ওপারিন, ঠিক আছে? কত খ্রিস্টাব্দে? 1920। এটা তোমরা গুলিয়ে ফেলবে না, এটার জায়গায় এটা কখনো বলবে না যে কোয়া সার্ভেট শব্দটি তোমার হ্যালডেন প্রকাশ করেছিল, ঠিক আছে? তো এটা হচ্ছে ওপারিন। এবার দেখো যে তার মতে এই কোয়া সার্ভেট থেকে আদি কোষ সৃষ্টি হয়েছিল। বিজ্ঞানী ফক্স এর মতে প্রথম কোষ সৃষ্টি হয় মাইক্রোস্ফিয়ার থেকে। বিজ্ঞানী ফক্স এর মতে প্রথম কোষ সৃষ্টি হয় কোথা থেকে? মাইক্রোস্ফিয়ার থেকে। মাইক্রোস্ফিয়ারের অর্থ হলো অর্ধবেদ্য পর্দা বিশিষ্ট প্রধানত প্রোটিনের একটি গঠন। তাহলে মাইক্রোস্ফিয়ারের অর্থটা কি? মাইক্রোস্ফিয়ারের অর্থ হচ্ছে অর্ধবেদ্য পর্দা বিশিষ্ট একটি প্রোটিনের গঠন, ওকে? কোয়া সার্ভেট বা মাইক্রোস্ফিয়ারের সঙ্গে নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়ে প্রথম কোষ বা প্রোটোবায়ন বা প্রোটোসেল উৎপন্ন হয়েছিল। এইখানে এবার একটা কোশ্চেন যে প্রথম কোষ বা প্রথম কি বলে প্রথম নিউক্লিক অ্যাসিড যে কোয়া সার্ভেট বা মাইক্রোস্ফিয়ারের সঙ্গে নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়েছে প্রথম কোষ সৃষ্টি হয়, তার নাম কি? তার নাম প্রোটোবায়ন বা প্রোটোসেল। তাহলে আরেকটা আমরা কি শব্দ পেলাম? প্রোটোবায়ন্ট, প্রোটোবায়ন বা কি প্রোটোসেল, রাইট? তো এই শব্দগুলো আমরা যদি মাথায় রাখি কোশ্চেন আপনি আপ আমরা পেরে যাব, এমনি অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে সুতরাং প্রথম কোষ সৃষ্টি হয়েছিল কোথায়? সমুদ্রের জলে। নেক্সট এবার আমাদের যে বিজ্ঞানীর নাম আসবে সেটা হচ্ছে তোমার মিলার ও উরের পরীক্ষা। ওপারিন ও হ্যালডেন করলো জীবনের উৎপত্তি, অরিজিন অফ লাইফ। নেক্সট আসছে তোমার মিলার ও উরের পরীক্ষা। তিনি কি করেন? স্টানলি মিলার ও হ্যারোল্ড উরে 1953 খ্রিস্টাব্দে একটি বিশেষ যন্ত্র আবিষ্কার করে পরীক্ষা দ্বারা বিভিন্ন জৈব যৌগ সম্পর্কে তথ্য দেন, ওকে? তিনি কি করেন? ওপারিন এবং হ্যালডেনের রাসায়নিক সংশ্লেষ সম্পর্কে অনুমান সত্য, মানে তিনি তাদের যে পরীক্ষা নিরীক্ষা ছিল সেটাকে তিনি সত্য বলে দাবি করেন। তারপরে কি করেন? তিনি তার মতো পরীক্ষা করতে থাকেন। পরীক্ষার মধ্যে ওই তোমার মিথেন নিয়েছিল, CH4, সেখানে হাইড্রোজেন, তারপর নাইট্রোজেন, অ্যামোনিয়া, বিভিন্ন রকম গ্যাস নিয়ে তার একটা নির্দিষ্ট অনুপাত নিয়ে তিনি পরীক্ষা করেছিলেন, ঠিক আছে? তো এইখানটাতে দেখো মিলার ও উরের পরীক্ষা, এই জায়গাটাতে আমরা তোমার যদি এখান থেকে খুব সূক্ষ্মভাবে কোয়েশ্চেন দেয় না, আমি মানে যদি আমরা গত 5 বছরের কোয়েশ্চেন ঘেটে দেখি তাহলে সেই হিসাবে এখান থেকে কোনো কোয়েশ্চেন আসেনি, ঠিক আছে? তো তাও বলা যায় না যে না তখন আসেনি মানে যে এখন আসবে না, এটা নয়, আসতেই পারে। তো আমরা যদি দেখি তাহলে এখান থেকে কি দিতে পারে? কি গ্যাস ইউজ হয়েছিল এটা দিতে পারে, বা তোমার এখানে যে তোমার কত ভোল্ট বিদ্যুৎ ইউজ করা হয়েছিল সেটা হতে পারে, যে বা কোন কি আকৃতির নল ইউজ করা হয়েছিল। তো এই যে ব্যাপারগুলো ছোট ছোট পয়েন্টগুলো আমাদের এখান থেকে মনে রাখতে হবে, কিন্তু এখান থেকে কোয়েশ্চেনের কোনো জায়গা নেই, বাট তাও পরীক্ষাটা আমাদেরকে দেখতে হবে। এরপর হচ্ছে যে আমরা যে এই যে এতক্ষণ ধরে ফার্স্টেই বললাম অভিব্যক্তি অভিব্যক্তি অভিব্যক্তি, তো অভিব্যক্তি কি? এর মুখ্য যে ঘটনা বা এটা কাকে বলে, কাকে বলে আমরা দেখেছি সরলতম থেকে জটিলতম একটা বিশেষ একটা যে ক্রমবিকাশ, একটা যে পরিবর্তন, রাইট? তো অভিব্যক্তির মুখ্য ঘটনাগুলি কি কি আমরা দেখবো, এটা স্টেপ বাই স্টেপ দেখা যাবে, মানে পরিবর্তন কি ছিল আগে, তারপর কি হয়েছে, তারপর কি হয়েছে, এরকম স্টেপ বাই স্টেপ একটা চেঞ্জ, রাইট? তো অভিব্যক্তির মুখ্য ঘটনা আমাদের ফার্স্ট আসবে যেটা হচ্ছে পৃথিবীর সৃষ্টি। তো প্রথমে কি হবে? পৃথিবীর সৃষ্টি হবে, তো তারপর তো তার মধ্যে আর কিছু কিছু জিনিস তৈরি হবে, আরো কিছু কিছু জিনিস পরিবর্তন হবে। তো চলো দেখা যাক পৃথিবীর সৃষ্টি ঠিক কখন হয়েছিল। প্রায় 450 কোটি বছর পূর্বে সূর্যের অংশ থেকে। আমরা মোটামুটি সবাই একটা গল্প পড়েছিলাম যে হ্যাঁ এরকম একটা উল্কাপিণ্ড এরকম একটা থেকে এই অংশ থেকে এই জিনিসটা নিয়ে এইভাবে এরকম একটা ভাবে তৈরি হয়েছিল। কিন্তু এখানে আমরা এবার বইয়ের ভাষায় দেখবো যে ঠিক কি কি গ্যাস, কি কি তোমার কেমিক্যাল, কি কি জিনিস আমাদের এটার সঙ্গে যুক্ত। তো চলো প্রায় 450 কোটি বছর আগে পূর্বে সূর্যের অংশ থেকে পৃথিবীর সৃষ্টি হয়েছিল। প্রাথমিক অবস্থায় পৃথিবীতে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন প্রভৃতি উপাদানগুলি কি থাকতো? মুক্ত অবস্থায় থাকতো। এবং পৃথিবীর আদিম পরিবেশ ছিল বিজারকধর্মী, মুক্ত অক্সিজেন পরিবেশে ছিল না, রাইট? অক্সিজেন থাকলে কি হবে? সেখানে জারণ হবে, সেখানে মুক্ত
অক্সিজেন ছিল না, যদি থাকতো তাহলে তখন প্রাণের সৃষ্টি হতো। তখন কি প্রাণের সৃষ্টি হয়েছিল? হয়নি। যখন আস্তে আস্তে সেই গ্যাসগুলো আমাদের আয়ত্তে আসতো, যখন অক্সিজেনটা আমরা ঠিকঠাক ভাবে পেলাম, যখন আমাদের এই পৃথিবীটা বিজারকধর্মী থেকে জারণধর্মী হতে শুরু করলো, তখন আমাদের কি হলো, তখন আমরা এখানে তোমার পৃথিবীর সৃষ্টিটা প্রপার ভাবে হলো। নেক্সট আমরা কি দেখবো, পৃথিবীর সৃষ্টি হলো, এরপর আছে তোমার যে জীবনের উৎপত্তি, এবার প্রাণ, এবার কি হবে, প্রায় 350 কোটি বছর আগে। তাহলে পৃথিবীর সৃষ্টির ঠিক কতটা বছর আগে আমাদের এটা হয়েছিল, কতটা বছর মানে ঠিক যে পৃথিবীটা আমাদের জীবনের যে উৎপত্তিটা হলো, তো তার ঠিক কত বছর টাইম লেগেছে, সেটা হতে প্রায় 100 কোটি বছর। দেখো এখানে 450 কোটি বছর আগে আমাদের পৃথিবীটা তৈরি হয়েছে, তারপরে জীবনের উৎপত্তিটা ঠিক কত বছর আগে, 350 কোটি বছর আগে। তাহলে মিডিলে 100 বছর টাইম লেগেছে, ঠিক আছে। তো প্রায় 350 কোটি বছর আগে কি হয়েছিল, ওই যে তোমার অ্যামোনিয়া, মিথেন, হাইড্রোজেন, তারপর ইউভি রে মানে সূর্য থেকে যে আলট্রাভায়োলেট রেটা আসছে, কসমিক রশ্মি, রাসায়নিক বিবর্তনের ফলে সরল জৈব উপাদান সৃষ্টি হয় এবং জৈবিক বিবর্তনের ফলে জীবনের উৎপত্তি ঘটে। সেখান থেকে কি হয়, আমাদের যে তোমার জৈব উপাদানগুলি কি হয়, একে অপরের সঙ্গে মিশ্রিত হয়ে সেখানে জৈবিক একটা বিবর্তন হয়। আমরা পড়ছি তো বিবর্তন, রাইট? তো সেখানে পরিবর্তন হয়ে কি হয়, আমাদের জীবের যে উৎপন্ন সেটা হয়। তারপরে কি হয়, তারপরে হচ্ছে তোমার এককোষী জীবের উৎপত্তি। দুটো স্টেপ গেল, থার্ড স্টেপ কি আছে, এককোষী জীবের উৎপত্তি। প্রায় 300 কোটি বছর আগে, মানে 300 কোটি বছর আগে সমুদ্রের গরম তরল স্যুপ, যেটা আমরা পড়লাম হট ডাইলুট স্যুপ, রাইট? সেখানে কি ছিল, ওই যে কোয়াসার্ভেট কণাগুলি নিউক্লিক অ্যাসিড, নিউক্লিয় প্রোটিনের আবরণী সহ উৎসেচক ও আরএনএ এর সহায়তায় এককোষী জীবের বা প্রোক্যারিওটিক জীবের আবির্ভাব ঘটে। এরা ছিল তোমার কেমো অটোট্রপিক, রাইট? মানে তোমার দেখো এখানে কেমো অটোট্রপিকটা কি, কেমো কেমিক্যাল আছে, তাই না? তো এইখানে কি হচ্ছে যে 300 কোটি বছর আগে যখন এবার জীব উৎপন্ন হচ্ছে, এবার আমরা জীবের উৎপত্তি পেলাম, তারপরে এককোষী জীব। এককোষী জীবের পরে কি আছে, সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া। সালোক সংশ্লেষ যারা করে, সেই যে ব্যাকটেরিয়াগুলি, সেই ব্যাকটেরিয়ার কি, পরিবেশে অক্সিজেন ত্যাগ। আমরা জানি যে আমরা গাছ থেকে কি পাই, আমরা অক্সিজেন পাই, রাইট? তো এই গাছ আমাদের কি করে, গাছই আমাদের সালোক সংশ্লেষে সাহায্য করে। তো সেখান থেকে আমাদের যে অক্সিজেন ত্যাগ, সেটা কিরকম ভাবে হচ্ছে চলো দেখি। পৃথিবীতে প্রথম সৃষ্টি হয়েছিল আদি জীব, সেটি হচ্ছে তোমার ব্যাকটেরিয়া। ক্লোরোফিল যুক্ত ব্যাকটেরিয়া সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় O2 ত্যাগ করতে থাকলো। তাহলে কি হলো, ক্লোরোফিল যুক্ত যে ব্যাকটেরিয়া, মানে আমাদের সালোক সংশ্লেষ প্রক্রিয়া কি হয়, আমাদের জানি যে এখানে আমরা CO2 আমরা মানে গ্রহণ করি, আর O2 আমরা সেটাকে মানে বার করি, সালোক সংশ্লেষ প্রক্রিয়া যেটা গাছেরা করে থাকে। তো সেই O2 কি করে, ত্যাগ করতে থাকলো, ফলে অন্যান্য জীব সৃষ্টির সূচনা হলো। এই সময় নীলাভ সবুজ শৈবালেরও সৃষ্টি হলো। তারপরে কি হচ্ছে, বহুকোষী জীবের উৎপত্তি। এককোষী গেল, সালোক সংশ্লেষীয় জীব গেল, এবার হচ্ছে বহুকোষী জীব। বহুকোষী জীবের ক্ষেত্রে কি হয়, সমধর্মী সম্পূর্ণ কতগুলি এককোষী জীব একশ্রমে একত্রে শ্রম বন্টন করে বসবাস করতে শুরু করে, ফলে জননের মাধ্যমে ধীরে ধীরে সৃষ্টি হলো বহুকোষী জীব। এককোষী জীবগুলো কাছাকাছি এক অপরের সাথে থাকতে থাকতে তারা কি করলো, তারা সৃষ্টি করলো বহুকোষী জীব। ভলভক্স নামক শৈবাল এই ধরনের জীব। তাহলে এককোষী জীব, বহুকোষী জীব, এইগুলো সম্পর্কে আমরা তোমার কোর্স যখন পড়েছিলাম তখন ওই চ্যাপ্টারে ভালোভাবে পড়েছি যে কোনটা এককোষী জীব, কোনটা বহুকোষী জীব। তাহলে এই জিনিসগুলো তোমাদের কাছে এখন ক্লিয়ার হয়ে যাচ্ছে যদি তোমরা ভালোভাবে ক্লাসগুলো দেখে থাকো, রাইট? এইবার আসছে আমাদের কি, মাছের মতো মেরুদণ্ডী প্রাণী। আমি প্রথমেই স্টার্ট করেছিলাম বিজ্ঞানী ওপারিনো হ্যালডেন তারা কি করেছিলেন, তারা সমুদ্রে, তারা জলে প্রথম কিন্তু জীবের উৎপত্তি স্টার্ট করেছিলেন। তাই এখানে আমরা প্রথম কার পাবো, তাহলে মাছের কথাই পাবো, রাইট? তো মাছের মতো মেরুদণ্ডী প্রাণীর বিবর্তনটা কি হয়েছিল, বহুকোষী অমেরুদণ্ডী প্রাণী থেকে নোটোকট জাতীয় প্রাণীর উদ্ভব ঘটে, ফলে নোটোকট মেরুদণ্ডে প্রতিস্থাপিত হয়, ফলে মাছ জাতীয় মেরুদণ্ডী প্রাণীর উদ্ভব ঘটে। আস্তে আস্তে পরিবর্তনটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে আমি অভিব্যক্তি পড়াচ্ছি এর যে পর পর চেঞ্জ, এই চেঞ্জ গুলো দেখো। এরপর আসছে ডাঙার উদ্ভিদের বিবর্তন, জল থেকে এবার কি আসছে, মাটিতে আসছে। দেখো বিভিন্ন জলজ শ্যাওলা জল থেকে ডাঙায় বিস্তার লাভ করে, শৈবাল জাতীয় উদ্ভিদ থেকে ডাঙার উদ্ভিদ, মস, পান, ব্যক্তজীবী, গুপ্তজীবী উদ্ভিদে আসছে, ফলে পৃথিবীতে নতুন বাসস্থানের উদ্ভব হলো। নেক্সট দেখো 8 নম্বর পয়েন্ট হচ্ছে 4 পেয়ে মেরুদণ্ডী প্রাণীর ডাঙায় ওঠা। 4 পায়ে যে আস্তে আস্তে ডাঙায় উঠবে, জলে ছিল, মাছ ছিল, এবার মাছ থেকে কি আসছে, এবার আসছে তোমার ডাঙায়, রাইট? তো সেখানে দেখো কি বলেছে যে পরিবেশের পরিবর্তনের ফলে মাছ থেকে উভচর প্রাণী ব্যাঙের উদ্ভব ঘটে। ব্যাঙ সেটা কি, জলেও থাকে, ডাঙাতেও থাকে, রাইট? তার কি হয়, তার যে পরিবর্তনটা ঘটে, সে কি করে, সে এবার আমাদের কি করলো, আমাদের ডাঙার একটা প্রাণী হয়ে গেল। এরা ডাঙায় এসে ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালাতে থাকে। নেক্সট আসছে অন্যান্য মেরুদণ্ডী প্রাণীর আবির্ভাব, যেমন হচ্ছে উভচর প্রাণী, আর কি কি আছে, গিরগিটি, তোমার কুমির, এগুলো কি করছে, সরীসৃপ প্রাণী থেকে সৃষ্টি, একদিকে পক্ষী, তারপর অপরদিকে স্তন্যপায়ী প্রাণী। কালক্রমে অভিযোজন ও অভিব্যক্তির ধারায় সব শেষে মানুষের উৎপত্তি হয়েছিল।
মানুষ যেমন উন্নত জীব, সব থেকে উন্নত জীব সম্পর্কে আমরা মানুষকে যেমন দেখি, তেমনি আমাদের মানুষের উৎপত্তিটা কিন্তু সব থেকে পরে। তার আগে কি কি হয়েছিল সেগুলো আমরা দেখলাম। যেমন যদি আমরা স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে দেখি, তেমন গরিলা, শিম্পাঞ্জি, তারপর সরীসৃপের মধ্যে যদি দেখি তাহলে হচ্ছে তোমার পক্ষী, পায়রা, বিভিন্ন রকম। তো এই হচ্ছে আমাদের পুরো তোমার যে অন্যান্য মেরুদণ্ডী প্রাণীর উদ্ভিদ দেয়। এবার দেখো যে যে পয়েন্টগুলো আমি বললাম সেগুলি তোমার দেখো ছকের মধ্যে হচ্ছে পৃথিবীর সৃষ্টি, জীবন উৎপত্তি, এককোষী জীব, সংশ্লেষকারী, বহুকোষী, মেরুদণ্ডী, পর হচ্ছে এই ব্যাপার। তো এই জায়গা থেকে কোয়েশ্চেন আসলে এটা জাস্ট তোমরা জেনে রাখো, আমি তোমাদেরকে বোঝালাম, আশা করছি তোমরা খুব ভালো বুঝতে পেরেছো। এইবার হচ্ছে তোমার বিজ্ঞানী ল্যামার্ক। এখানে কি বলতো, আমাদের যে তোমার যুগ যুগ ধরে আমাদের যে পৃথিবী, মানে আমাদের এই জীব জগৎটাকে উন্নতি করতে আমাদের বিজ্ঞানীদের অপরিসীম ভূমিকা আছে, রাইট? তো সেই বিজ্ঞানীরা এক একজন এক এক রকম, মানে একটা বিজ্ঞানী প্রথমে একরকম মতবাদ দিল, তারপরে আর একজন আর এক রকম ভাবে মতবাদ দিল। এই করে করে তাদের যে মানে নিজস্ব ধারণা, তারা যেগুলো আবিষ্কার করেছিল সেইটা নিয়েই কিন্তু আমাদের এই চ্যাপ্টারটা, যদি শর্টলি আমি বলি। তো চলো, আমাদের ল্যামার্ক কি করেছিল? ল্যামার্ক বাদে কি ছিল, তিনি কিছু তথ্য সেখানে দিয়েছিলেন, তিনি তার মতবাদ দিয়েছিলেন। তো সেটাই আমরা একবার ছোট্ট করে দেখব। এবার দেখো, এই জায়গা থেকে একটা কোয়েশ্চেন আসে। কিরকম কোয়েশ্চেন সালে এসেছে? মেবি 2024 or 2025, 24 আর 25-এ। তো এখানে দেখো এই যে পয়েন্ট গুলো দেখছো, ল্যামার্কের মতবাদের পয়েন্ট, এই যে পরিবেশের প্রভাব, তারপর অঙ্গের ব্যবহার অপব্যবহারের সূত্র, অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকারের সূত্র, নতুন প্রজাতির উৎপত্তি, ঠিক আছে? এখান থেকে পড়ার জাস্ট এতটুকুই। কেন এতটুকুই? পয়েন্ট গুলো মনে রাখতে হবে। আমি তোমাদেরকে যখন মনে আছে কোষ বিভাজন পড়িয়েছিলাম, মিওসিস এন্ড মাইটোসিসের যে তাৎপর্য শুধু বলেছিলাম পয়েন্ট গুলো মনে রাখবে, তাহলে তোমাদের অনেক কোয়েশ্চেন করা ইজি হয়ে যাবে। সেম অ্যাজ এটাও তাই। এখানে ফার্স্টের লাইন দুটো মনে রাখতে হবে, যে দেখো ব্যাপটিস্ট দা মনেট ল্যামার্ক, এত বড় নাম মনে রাখার দরকার নেই, ল্যামার্ক মনে রাখলেই হবে। তিনি কি করেন? ফিলোসফি জুওলজিক নামক গ্রন্থের সর্বপ্রথম অভিব্যক্তি সংক্রান্ত মতবাদ প্রকাশ করেন। তাহলে এখান থেকে দুটো কোয়েশ্চেন আসে, যে ল্যামার্ক সর্বপ্রথম কোন বইয়ে ওই অভিব্যক্তি নিয়ে মতবাদ প্রকাশ করেন সেটা, আর ল্যামার্কের প্রকাশিত যে তোমার বইটি যেখানে তিনি অভিব্যক্তি সংক্রান্ত মতবাদ প্রকাশ করেন তার নাম কি, বা অভিব্যক্তি ফিলোসফি জুওলজিক বইটি কার আবিষ্কার। মানে এখান থেকে ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন আসে। এই জন্য আমি বলি তোমরা ওয়ার্ড গুলো মনে রাখবে, সায়েন্টিস্টের নামগুলো মনে রাখবে, তাহলে অ্যাজ ইজিলি অ্যাজ পসিবল তোমরা পেরে যাবে কোশ্চেন গুলো, সেখান থেকে যেমনই ঘুরিয়ে কোশ্চেন আসবে কেন। এই হচ্ছে ওখান থেকে ওইটুকু আসার মতো, ঠিক আছে? আর এই পয়েন্ট গুলো মনে রাখবে। কেন? যখন এরপরে আরো বিজ্ঞানীর নাম পড়বো আমরা, আরো তাদের পয়েন্ট পড়বো, তখন কিরকম দিবে জানো? এরকম বলবে যে বিজ্ঞানী এটি কোন, এর মধ্যে কোনটি এই বিজ্ঞানীর মতবাদ নয়, এটি কোনটি ল্যামার্ক করেনি। এবার দেখো ল্যামার্ক তো এগুলো বলেছে, অপব্যবহারের সূত্র, অর্জিত বৈশিষ্ট্য, উত্তরাধিকারী সূত্র, নতুন প্রজাতির উৎপত্তি। ওর পয়েন্ট তো এতটুকুতে লিমিটেড। এর পয়েন্টের বেশি এক্সট্রা যদি কিছু থাকে সেটা ল্যামার্কের নয়। তাহলে আমাদের এটা যদি এই কোশ্চেনে এই টাইপের কোশ্চেনে অ্যান্সার করতে হয়, তাহলে আমাদের কি মনে রাখতে হবে? পয়েন্ট গুলো মনে রাখতে হবে, ঠিক আছে? এরপর আছে তোমার ল্যামার্কের মতবাদের সম্পর্কে মানে যে সপক্ষে উদাহরণ, ঠিক আছে? স্থলচর পাখি খাদ্যের খোঁজে জলে যাওয়ার পর ক্রমাগত সাঁতার কাটার ফলে পায়ের আঙুলগুলির অন্তর্বর্তী স্থানে পাতলা চামড়া সংযুক্ত হয়ে লিপ্ত পদে পরিণত হয়েছে। এটা হচ্ছে তোমার যেটা চেঞ্জ, সেটাই বলেছে। যেমন হাঁসের লিপ্তপদ, লিপ্তপদ দেখা যায় কার? হাঁসের লিপ্তপদ দেখা যায়, ঠিক আছে? তো এইবার হচ্ছে তোমার ল্যামার্কের মতে খর্ব গলাযুক্ত জিরাফ উঁচু গাছের পাতা খাওয়ার জন্য গলা ও সামনের পা, এই হচ্ছে তোমার ব্যাখ্যা। এগুলো আমি আর কি বলবো বলো, এগুলো তোমাদেরকে নিজেদেরকে পড়তে হবে, এখানে বোঝানোর কিচ্ছু নেই, শুধু শুধু লং ভিডিও করে লাভ নেই। এবার দেখো তোমাদের ল্যামার্কের মতবাদের বিপক্ষে উদাহরণ। এবার দেখো যে সপক্ষে যেমন যুক্তি থাকে, বিপক্ষেও তো তেমন যুক্তি থাকে, রাইট? তো ল্যামার্কের মতবাদের বিপক্ষে কি বলেছিল, কে বলেছিল, চলো দেখি। বিজ্ঞানী ভাইসম্যান। ল্যামার্কের বিপক্ষে বলা এমন একটি বিজ্ঞানীকে ভাইসম্যান। বিজ্ঞানী ভাইসম্যান কি করেন? ইঁদুরের উপর পরীক্ষা করে ল্যামার্কের মতবাদকে নাকচ করেন। তাহলে তিনি যা যা পরীক্ষা করলেন সেটাকে মানলো না কে? সেটাকে ভাইসম্যান মানলো না, বললো যে না এগুলো এইভাবে হয় না। সেটা কে করলো? সেটা কি পরীক্ষার মাধ্যমে করলো? ইঁদুরের উপর পরীক্ষা। তিনি একজোড়া ইঁদুর দম্পতির লেজ কেটে দিয়ে তাদের প্রজনন ঘটালেন, নতুন অপত্যের লেজ কেটে দিয়ে তাদের প্রজনন ঘটাতে থাকলেন। এইভাবে 35 জন ধরে লেজ কাটা সত্ত্বেও লেজবিহীন ইঁদুর সৃষ্টি করা যায়নি। ড্রসোফিলা মাছিকে পরপর 60 জন ধরে অন্ধকার ঘরে রেখে জন্ম ঘটিয়ে কোনো মাছি অন্ধ হয়ে জন্মাতে দেখেননি। তাহলে তিনি যেমন যেমন ভাবে ওনার মানে যে মতবাদ প্রকাশ করেছেন সেইটাকে কাজে লাগিয়ে তিনি এইগুলো করে বললেন যে না সেটাই শেষ কথা নয়, তারপরেও কিছু আছে। তো
এই যে আমাদের ভাইস প্রেসিডেন্ট এই বললেন, তাহলে যে তোমার এই যে দুটো নাম মনে রাখো। ভাইস প্রেসিডেন্ট কি করেছিলেন? ড্রসোফিলা মাছিকে নিয়ে পরীক্ষা কে করেছিলেন? কোন বিজ্ঞানী এটা দিতে পারে? 60 জন ধরে কোন মাছিকে নিয়ে পরীক্ষা করা হয়েছিল? কাকে? ড্রসোফিলা। তো নামটা মনে রাখবে কি? ড্রসোফিলা। ঠিক আছে। এরপর হচ্ছে ডারউইনের মতবাদ ও ডারউইনবাদ, থিওরি অফ ডারউইন। অবভিয়াসলি ডারউইনের মতবাদ কে প্রকাশ করেন? ডারউইনই করবে। তো চার্লস ডারউইন ইংল্যান্ডের শেষ বাড়ি নামক স্থানে জন্মগ্রহণ করেন। তিনি 1831 থেকে 1835 খ্রিস্টাব্দ পর্যন্ত HMS বেগেল নামক জাহাজে প্রকৃতিবিদ হিসেবে আটলান্টিক মহাসাগরের বিভিন্ন দ্বীপপুঞ্জের বিভিন্ন স্থানে ভ্রমণ করেন এবং পর্যাপ্ত নমুনা সংগ্রহ করেন। পরবর্তীকালে তার ভ্রমণকালীন অভিজ্ঞতা এবং নমুনাগুলির উপর পর্যবেক্ষণ নির্ভর করে তিনি জীবের অভিব্যক্তি সম্পর্কে স্পষ্ট যুগান্তকারী মতবাদ প্রকাশ করেন। তার মতবাদকে ডারউইনবাদ বা প্রাকৃতিক নির্বাচনবাদ বলা হয়। 1859 খ্রিস্টাব্দে ডারউইন অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন নামক গ্রন্থে তার মতবাদ প্রকাশ করেন। তাহলে গ্রন্থটার নাম দেখো, অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। এটির তাহলে লেখক কে? প্রবর্তক কে? তিনি হচ্ছেন আমাদের ডারউইন। ঠিক আছে। তো এখান থেকে ঘুরিয়ে দুই রকম ভাবে কোশ্চেন দিতে পারে। এবার দেখো ডারউইন যে মতবাদগুলো বলেছেন, এই সেম এখানেও কি মনে রাখতে হবে? পয়েন্ট গুলো। তাহলে ডারউইনের এটা বলতে পারে না যে নিম্নলিখিত কোনটি ডারউইনের মতবাদের মধ্যে পড়ে না। এটা আসবেই, সালে এসছে। এই এমনটা নয় যে এখান থেকে আমি কেন বলছি, কারণ এটা মাস্ট, এটা তোমার আসবে। 2026-এ এই জায়গা থেকে কোশ্চেন দিতেই পারে, দিবেই। ঠিক আছে। কিছু কিছু জায়গা থাকে তো যে কোশ্চেন ওইখানে দেয়, কি করে ইয়ারলি বেসিসে একটু একটু ঘুরিয়ে দেয়, আর কিছু না। কোশ্চেন এমন না যে হুবহু কোশ্চেন তো আগের বছর যায় সেই বছরও তা আসবে, এমনটা তো নয়। কোশ্চেন জাস্ট ঘুরিয়ে দেয়, জায়গাটা কিন্তু একই থাকে। তো চলো এখানে দেখো পয়েন্ট গুলো আমি তোমাদেরকে বলবো যে অত্যাধিক হারে বংশবৃদ্ধি, সীমিত খাদ্য ও বাসস্থান, তারপর হচ্ছে যে অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম, ভেদ বা প্রকরণ, যোগ্যতমের উদ্বর্তন, প্রাকৃতিক নির্বাচন, নতুন প্রজাতির উৎপত্তি। এইখান থেকে তোমার এই পয়েন্টগুলো মনে রাখবে। সংজ্ঞা তো তোমাকে দেবে না, এই জায়গা থেকে সংজ্ঞাগুলো আসবে না, জাস্ট পয়েন্টগুলো আসবে। তো সেই পয়েন্ট ওয়াইজ তোমাদেরকে কেমন ভাবে দেবে যে নিম্নলিখিত কোনটি ডারউইনের মতবাদের মধ্যে পড়ছে না। বা তোমার দেখো যে এই যে প্রাকৃতিক নির্বাচন বা নতুন প্রজাতির উৎপত্তি, আরো ধরো 3টে পয়েন্ট দিয়ে দিল যেটা ডারউইনের মতবাদের মধ্যে পড়ছে, আর যে কোনো একটা দিয়ে দিল যেটা তোমার ধরো ল্যামার্কের মধ্যে পড়ছে। তো তোমাকে সেটা মনে রাখতে হবে, তার জন্য তোমাকে পয়েন্ট গুলো মনে রাখতে হবে যে এই পয়েন্ট থেকে এইভাবে কোশ্চেনটা দিতে পারে। ঠিক আছে। এরপর আসছে কি যে পর্যবেক্ষণ। আর মানে ডারউইন যে বড় ব্যাখ্যামূলক পর্যবেক্ষণ করেছে তারপর শর্টলি করেছে। ঠিক আছে। তো সেই শর্টলি ব্যাপারটা কি, যে জীবের অত্যাধিক হারে বংশবৃদ্ধি, দেন খাদ্য, বাসস্থান, ধ্রুবক, এগুলো কিসের জন্য? সিদ্ধান্ত হচ্ছে যে অস্তিত্বের জন্য সংগ্রাম। আমরা একটা জায়গায় থাকার জন্য আমাদের কি করতে হবে? সেখানে নিজেদের একটা বাড়ি বানাতে হবে, সেখানে আমাদের খাদ্য মানে আমাদের খাবার খুঁজতে হবে, তার জন্য আমাদেরকে নিজেদেরকে অনেক সংগ্রাম করতে হবে। তাহলে সেটা কিসের? নিজের অস্তিত্বটাকে বজায় রাখার জন্য, রাইট? তারপর হচ্ছে যেমন দেখো অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম, সব প্রজাতির সঙ্গে, বিষম প্রজাতির সঙ্গে, পরিবেশের সঙ্গে, জীবদের পরিবর্তন বা ভেদ বা প্রকারণ, মানে বিভিন্ন প্রজাতির সঙ্গে মেশা, বিভিন্ন জায়গায় যাওয়া, বিভিন্ন রকম ভাবে নিজেকে তো গড়ে তোলা। কিসের জন্য? সেটা হচ্ছে তোমার জীবদের পরিবর্তন বা ভেদ বা প্রকরণের জন্য। ঠিক আছে। এরপর আসছে যে দেখো জীবদেহের পরিবর্তন। ঠিক আছে। জীবদেহের পরিবর্তনটা কি? জীবদেহের পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে যোগ্যতমের উদ্বর্তন, যোগ্যতমের জয়লাভ, প্রাকৃতিক নির্বাচন। প্রাকৃতিক নির্বাচনটা কি? নতুন প্রজাতির উদ্ভব। এটা স্টেপ বাই স্টেপ যে পরিবর্তন। ঠিক আছে। স্টেপ বাই স্টেপ যে পরিবর্তন, সেই পরিবর্তনটা বলা হচ্ছে। তারপর নয়া ডারউইনবাদ। নয়া ডারউইনবাদটা কি? ডারউইন যে তার যে তথ্য প্রকাশ করেছিল তার সেখান থেকে এবার নতুন ভাবে দেখো ভাইসম্যান, দা ব্রিস, গোল্ডস্মিথ, হ্যান্ডেল প্রমুখ বিশিষ্ট যে বিজ্ঞানীগুলি তারা কি করেছিলেন? ডারউইনের মতবাদকে নতুন ভাবে বিশ্লেষণ করেছিলেন। ঠিক আছে। মানে আমি যেমন বললাম যে একটার পর একটা বিজ্ঞানী কি করছে, যে প্রথমে কোনো বিজ্ঞানী এরকম কিছু একটা আবিষ্কার করছে, তারপর সেটা তারা নিজেদের মতো করে দেখছে যে এটা এইভাবেই হচ্ছে কিনা। তার তো এক্সেপশনাল থাকে, প্রত্যেকটা জিনিসের এক্সেপশনাল জিনিস থাকে। তো সেই জিনিসটা তারা নতুন ভাবে দেখছে, নতুন ভাবে করছে। তো সেই জিনিসটাকেই তোমার এখানে দেখানো হয়েছে। এরপর আসছে তোমার ডারউইনবাদের ত্রুটি। ডারউইনবাদের ত্রুটিগুলো কি? বিজ্ঞানী যেমন আবিষ্কার করেছিলেন তার তেমন কিছু ত্রুটিও থাকবে। সেই ত্রুটির মধ্যে দেখো ডারউইন ছোট ছোট প্রকরণের উপর বেশি গুরুত্ব দিয়েছিল, কিন্তু লক্ষ্য করা গেছে ওইগুলির বংশানুসার না ঘটায় অভিব্যক্তিতে এদের কোনো ভূমিকা নেই। এবার দেখো ওখান থেকে কিছু না, এই জায়গাটা দেখো হুগো দা ভ্রিস হলেন মিউটেশন তত্ত্বের প্রবক্তা। এই মিউটেশন
শব্দটা আমরা কোথায় পড়েছিলাম? আগের চ্যাপ্টারে, মেবি বংশগতিতে। আমরা ওখানে দেখেছিলাম যে আমাদের যে মিউটেশন শব্দটির প্রবক্তাটা কে? হুগো দা ভ্রিস। আমার যতটা মনে পড়ছে আমি আগের বারও এটা লিখেছিলাম। এখান থেকে তাহলে কি এই কোয়েশ্চেনটা আসতে পারে, তাই তো? তাহলে এখান থেকে এই জিনিসটা আসছে যে হ্যাঁ, মিউটেশন তত্ত্বের প্রবক্তাকে হুগো দা ভ্রিস। তো এই জায়গাটা তোমরা মনে রাখবে। এবার দেখো যে আমাদের যে ল্যামার্কবার্গ আর ডারউইনবাদের কিছু ডিফারেন্স, পার্থক্য। এই পার্থক্য আমাদের দেখার দরকার নেই, যে এখান থেকে আমাদের যেগুলো আমরা পয়েন্ট কোয়েশ্চেন আসবে সেগুলো আমরা বলে দিব, তাই না? এরপর আসছে যে অভিব্যক্তি মতবাদের সপক্ষে প্রমাণ। বিপক্ষে দেখলাম, বিপক্ষে ভাইসম্যান কি আবিষ্কার করলে সেটা দেখলাম, ডারউইনবাদ নিয়ে তথ্য সেগুলো দেখলাম। এবার হচ্ছে সপক্ষে, তাই না? আমি তো ফার্স্টেই বললাম যে কোনো একটি মতবাদ যখন প্রকাশ হয় তার ঠিক যেমন বিপক্ষে মতবাদ থাকে তেমন তার সপক্ষেও মতবাদ থাকে, তাই না? এইবার দেখো যে বিভিন্ন বিজ্ঞানী নানাভাবে অভিব্যক্তি প্রমাণ সম্পর্কে আলোকপাত করেছেন। নিচের কেবল পাঠ্যক্রম মানে প্রমাণগুলি সম্পর্কে আলোচনা করা হলো। দেখো ফার্স্ট হচ্ছে জীবাশ্ম গঠিত। এখান থেকে দেখো এবার বিভিন্ন প্রাণীর নাম, তাদের আদি যুগে কি নাম ছিল, এই যুগে কি নাম ছিল, এখান থেকে দেয়। এবার এই কোয়েশ্চেন গুলো যদি তোমার খুব মানে বোর্ডের কোয়েশ্চেন এগুলো দেয়, খুব খুঁটিনাটি কোয়েশ্চেন যেহেতু বোর্ডে দেয় বেশি, এই নাম যেই নামে দেয়, এবার সেখানে তোমাদের কিরকম আসবে দেখো। এখানে তোমাদেরকে বলে দেবে যে আধুনিক ঘোড়া ইকুয়াস তার পূর্বপুরুষ ইওসিন যুগের ইওহিপ্পাস থেকে নিম্নলিখিত বিবর্তনের মাধ্যমে সৃষ্টি হয়েছে। মানে দেখো ফার্স্ট ইওহিপ্পাস, মেসোহিপ্পাস, মেরিচিপ্পাস, পায়োহিপ্পাস এন্ড ইকুয়াস, মানে স্টেপ বাই স্টেপ যে তোমার পরিবর্তন, যে চেঞ্জটা হয়েছে সেইটাই দেখা গেছে। এবার চেঞ্জের কি কি হতে পারে? আগের ঘোড়ার মধ্যে এই জিনিসগুলো ছিল, তার থেকে তারপরে যেটা হবে তার কিছু কিছু এক্সট্রা উন্নতি হবে, তাই তো? তার ফলে তার একটা নাম হয়ে গেছে। তো এই জায়গাটা আমি একবার তোমাদেরকে রিডিং বলে দিচ্ছি, তোমরা এই জায়গাটা ভালোভাবে ক্লিয়ারলি শুনবে এবং বোঝার চেষ্টা করবে। ফার্স্টেই দেখো আধুনিক ঘোড়ার আদি পূর্বপুরুষ ছিল ইওসিন যুগের ইওহিপ্পাস। এগুলো তোমার কিন্তু কোয়েশ্চেন দেয়, এগুলো এখান থেকে দেয়। এবার আমি তোমাদের, যদি তোমরা ইয়ারলি কোয়েশ্চেন দেখো, আমি তোমাদের ইয়ারলি কোয়েশ্চেন যখন প্র্যাকটিস করাবো সেখানে আমি তো আগের দিন বলে দিলাম যে এখান থেকে এত সালে এই কোয়েশ্চেনটা এসছে। সেম আমি যেমন ওইখানে বললাম যে হ্যাঁ ওই কোয়েশ্চেনটা, ওই যে পয়েন্টগুলো তোমাদেরকে মনে রাখতে হবে, সেখানে ল্যামার্কবার্গ আর ডারউইনবাদের ওই যে ডিফারেন্সটা, তোমার ওর যে তথ্যগুলোর যে পয়েন্ট সেখান থেকে কোয়েশ্চেন এসেছিল। সেম এখান থেকে দেখো যে যার মানে দেখো যে আধুনিক ঘোড়ার আদি পূর্বপুরুষ ছিল ইওসিন যুগের ইওহিপ্পাস, যার আকৃতি অনেকটা কিসের মতো ছিল? শেয়ালের মতো। এখন আমরা শেয়ালটাকে চিনি, তাই আমরা এই জিনিসটা এইভাবে ব্যাখ্যা করতে পারছি। তার মানে বুঝতে পারছো বিজ্ঞানীরা কত খাটনি খেটেছিল। এদের উচ্চতা ছিল প্রায় 30 সেন্টিমিটার, এদের অগ্রপদে 4টি এবং পশ্চাৎ পদে 3টে করে আঙুল ছিল। সব আঙুলগুলি ভূমি স্পর্শ করতো। পেশবদাঁত, মানে এটা জাস্ট ব্যাখ্যা বলেছে, আমি ওদের কেমন দেখতে ছিল ওটা তো ইম্পর্টেন্ট না, আমি তোমাদেরকে জাস্ট যুগ আর সেই যুগের যে ঘোড়া তার নামটা কি ছিল আমি শুধু এইগুলো বলে দিচ্ছি। নেক্সট দেখো অলিগোসিন যুগের মেসোহিপ্পাস, যার উচ্চতা কত ছিল? 60 সেমি। তাহলে আগেরটা কত ছিল? 30 সেমি। তাহলে 30 থেকে 60 কি হয়েছে? ইনক্রিজ হয়েছে, হাইটের ইনক্রিজ হয়েছে, তাই না? তাহলে এখানটায় কি হবে দেখো। তারপরে কি আসছে? মায়োসিন যুগের মেরিচিপ্পাস। তাহলে তারপরে সেটার উচ্চতা কত? 100 সেমি। তাহলে এর মধ্যে কি কি ডিফারেন্স দেখছো? দেখো আরো কিছু চেঞ্জ আছে, আমি সেগুলোকে তোমাদের কাছে মেনশন করছি না, বাট যত নতুন নতুন ভাবে আমাদের নতুন যুগ, সেই যুগের নাম আর সেই যুগের যে যে ঘোড়ার নাম সেইটা আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে? তোমরা যেটা বুঝছো এইগুলো মনে রাখবে। এরপর আসছে যে তোমার কি বলেছে যে হ্যাঁ প্লায়োসিন যুগের প্লায়োহিপ্পাস, এদের উচ্চতা ছিল 120। তারপর হচ্ছে যে আধুনিক ঘোড়া হচ্ছে ইকুয়াস। এখানে দেখো মেন দুটো মানে ফার্স্টে কি পড়লাম, ওই যে তোমার পূর্বপুরুষ ইওসিন যুগের ইওহিপ্পাস, আধুনিক যুগের ইকুয়াস, এটা কিন্তু বেশি দেয়। মিডিলের গুলো না দিলেও এই বেশি ইকুয়াসটা ইওহিপ্পাসটা নিয়ে দেয়, কারণ প্রথম আর শেষ তো তাই। এরপর দেখো যে যাদের আবির্ভাব প্লিসোটিন যুগে, ইকুয়াস মানে যুগটা বলে দিয়েছে। এবার আদি পূর্বপুরুষ থেকে আধুনিক ঘোড়ার বিবর্তনের উল্লেখযোগ্য যে বৈশিষ্ট্যগুলি সেগুলো কি কি? দ্রুত গতির জন্য ধারাবাহিক দৈর্ঘ্য বৃদ্ধি, পায়ের দৈর্ঘ্য বৃদ্ধি, বিভিন্ন রকম পয়েন্ট এখানে আছে। ওকে, জীবাশ্ম সম্পর্কে জানা গেছে। এরপর আসছে তোমার এই যে ইটস দ্য পয়েন্ট। এখানে তোমার 2024 মাস্ট কোয়েশ্চেন এসেছিল এই জায়গাটা থেকে। কি এসেছিল? সমসংস্থ ও সমবৃত্তীয় যে অঙ্গ, ঠিক আছে? আমি যেখানে বললাম যে এই জায়গা থেকে আমাদের কোয়েশ্চেন আসে, ইয়ারলিতে আমাদের দুবার কোয়েশ্চেন এসেছে। তো দেখো এই জায়গাটা যে সমসংস্থ ও সমবৃত্তীয় অঙ্গ কাকে বলে কে জানতে যাচ্ছে, বাট তাও দেখো যেসব অঙ্গের গঠন একই প্রকার কিন্তু কাজ আলাদা তাদেরকে বলা হয় সমসংস্থ, ঠিক আছে? যেসব তোমার একই মানে গঠন একই বাট কাজ আলাদা সেটা হচ্ছে সমসংস্থ।
এবার কোয়েশ্চেন কি দেবে, যে সমস্ত যে অঙ্গ তার উদাহরণগুলো তাহলে তোমাদেরকে দেখতে হবে। তিমির ফ্লিপার, পাখির ডানা, বাদুড়ের ডানা, চিতাবাঘের অগ্রপদ, মানুষের হাত ইত্যাদি সমসমস্ত অঙ্গ। এই অঙ্গগুলির মধ্যে কোনো মিল নেই, কিন্তু ব্যবচ্ছেদ করলে দেখা যায় এই অঙ্গগুলি একই প্রকারের অস্থি, পেশি ও নার্ভ দ্বারা গঠিত। ঠিক আছে, তো এখান থেকে তাহলে কি এই জায়গাটা তোমাদেরকে আমি যতই বলি, আমি কি 10 বার বললে কি তোমাদের মাথায় থাকবে না? আর যদি তোমরা আমাকে জানাও যে ম্যাম আপনি 10 বার বলুন তাহলে আমাদের মাথায় থেকে যাবে, তাহলে আমি বলবো 10 বার কেন 100 বার বলবো। তো এখানটাই তোমরা দেখো যে এই পয়েন্টগুলো, এই উদাহরণগুলো মনে রাখতে হবে, কারণ এই উদাহরণগুলো দিয়ে কোয়েশ্চেন দেবে যে সমসমস্ত অঙ্গের উদাহরণ কি, এটাই দেবে। এই একদম এখান থেকে এই কোয়েশ্চেনই দিয়েছে, তো আমাদেরকে এটাই মনে রাখতে হবে। এবার সমসমস্ত অঙ্গের উদাহরণগুলো যে পুরো হিউজ, যে তোমার স্বল্পপত্র কণ্টক উভয়, মানে প্রাণীর ক্ষেত্রে, উদ্ভিদের ক্ষেত্রে, মানে পাতার ক্ষেত্রে যে উদাহরণগুলো, সেই সমস্তটা আমাদেরকে মনে রাখতে হবে। এগুলো আমরা কোয়েশ্চেন প্র্যাকটিসের দ্বারা বুঝবো যে হ্যাঁ এইখান থেকে এরকম এইভাবে আসে। এবার আসছে তোমার সমসমস্ত অঙ্গ কি, যে গঠন একই কাজ আলাদা, তাই তো? এখান থেকে এই কোয়েশ্চেন দিতে পারে, উদাহরণ দিয়ে যেমন দিতে পারে, তেমন তো এটাও দিতে পারে যে যার গঠন একই এবং কাজ আলাদা, সেই সমস্ত অঙ্গগুলিকে কি বলে, সমসমস্ত না তোমার সমবৃত্তীয়। এই দুটোর মধ্যে গুলিয়ে ফেলো না। সমবৃত্তীয় অঙ্গটা কি, যে সব অঙ্গ একই কাজ করে কিন্তু গঠন আলাদা। তো তার ঠিক ডিফারেন্স, যেমন কি পতঙ্গের ডানা, পাখির ডানা আর পতঙ্গের ডানা। পাখির ডানা কিন্তু তোমার সমসংস্থ, আর পতঙ্গের ডানা হচ্ছে তোমার সমবৃত্তীয়। এইগুলো কিন্তু গুলিয়ে যায়, এগুলো কিন্তু তোমাদেরকে ভালো করে প্র্যাকটিস করতে হবে, একদম ভালোভাবে। এরপর আছে তোমার অভিসারী অভিব্যক্তি আর মনে হয় অপসারী অভিব্যক্তি, ওটাও আছে। তো অভিসারী অভিব্যক্তির অপসারী অভিব্যক্তির মধ্যে পার্থক্যটা আমাদের কোনো মানে ওইভাবে আসে না। অভিসারী অভিব্যক্তিটা কি বলেছে দেখো, ওই উদাহরণগুলো দেখিয়ে দিয়েছে, এখান থেকে তো কোশ্চেন দেয় না, এই অঙ্গগুলো থেকেই দেয় নরমালি। নিষ্ক্রিয় অঙ্গ, মানবদেহে অবস্থিত নিষ্ক্রিয় অঙ্গ কোনটি, যেমন অ্যাপেন্ডিক্স, এইটাও তোমার 2025-এ এসেছে। তাহলে এই জায়গাগুলো থেকে কি বুঝতে পারছো তাহলে কোয়েশ্চেনের জায়গাগুলো, যে ঠিক কোথায় কোথায় আসছে, কোন জায়গা থেকে আসছে। তো এখান থেকে আমি কি পড়াবো, এখান থেকে পড়ানোর যে এটাই, যে আমাদের নিষ্ক্রিয় অঙ্গের নাম কি, অ্যাপেন্ডিক্স, আমরা নামটা সবাই শুনেছি। তো আমাদের মানবদেহে কোন নিষ্ক্রিয় অঙ্গ থাকে, অ্যাপেন্ডিক্স। তাহলে বুঝতে পারছো কোয়েশ্চেন কিন্তু খুব ইজি, তোমরা মানে ঘাবড়ে যাওয়ার কোনো ব্যাপার নাই, এত ইজি কোয়েশ্চেন আসবে তোমরা ভাবতেও পারবে না। তোমরা শুধু যদি না পারো তাহলে মনে হবে যে এই জায়গাটা থেকে এটা আসলো, এই জিনিসটা তো খুব ইজি ছিল, তাহলে এই জায়গাটা একবার ভালোভাবে দেখা উচিত ছিল। থিঙ্কিংটা এইরকমই হবে। এরপর যেমন দেখো যে চার প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড কার আছে, চার প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড কুমিরের। ঠিক আছে, তাহলে এরকম দিতে পারে যে চার প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড মানে আছে এমন একটি প্রাণীর নাম। যেমন এখানটা দেখো, 2 প্রকোষ্ঠযুক্ত মাছ, 3 প্রকোষ্ঠযুক্ত উভচর সরীসৃপ, আর 4 প্রকোষ্ঠযুক্ত বেশি অক্সিজেন পাখি স্তন্যপায়ী। ঠিক আছে, এগুলো আমি তোমাদেরকে বলছি পয়েন্টগুলো, এগুলো থেকে তোমাদের কোয়েশ্চেন দিতে পারে, তো তাই। এইবার দেখো ভেনাস হৃৎপিণ্ড কাকে বলে, আর মানে কাকে বলে তো মানে ওই তো দিতে পারো এরকম ভাবে যে মাছেদের হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে কম অক্সিজেন যুক্ত রক্ত চলাচল করে, এই কারণে মাছেদের হৃৎপিণ্ডকে কি বলা হয়, ভেনাস হৃৎপিণ্ড বা দ্বিচক্রী হৃৎপিণ্ড। এই যে ব্যাপারগুলো, দ্বিচক্রী হৃৎপিণ্ডের মধ্যে মানে এক্সাম্পল কি, পক্ষীয় স্তন্যপায়ী, আর ভেনাসটা হচ্ছে তোমার মাছেদের ক্ষেত্রে। ঠিক আছে, এরপর হচ্ছে ভ্রূণ তত্ত্ব, এমব্রায়োলজি। এটা কিন্তু হায়ার স্টাডিতে যখন মানুষ বায়োলজি যখন আফটার অনার্স পড়ে তখন কিন্তু এরকম টপিক থাকে। এমব্রায়োলজি টপিকটা খুব সুন্দর, মানে খুব ইন্টারেস্টিং একটা টপিক, এই টপিক নিয়ে অনেকেই পড়ে। তো এখান থেকে আমি জাস্ট কোয়েশ্চেনগুলো যেহেতু বলছি, তো দেখো যে ভ্রূণ তত্ত্ব, ঠিক আছে, এই ভ্রূণ তত্ত্ব যে তোমার কি বলে বিজ্ঞানী, তিনি কে, ভন বিয়ার ভ্রূণ তত্ত্বের যে বিজ্ঞানী। তাহলে এখান থেকে যে তোমার বিজ্ঞানীর নাম, তাহলে এটা তো দিতে পারে, কারণ তোমরা প্রথম থেকেই দেখছো যে জানো এরকম টাইপ কোয়েশ্চেন আসে। আর আশা করছি যদি এই জায়গাটা স্কিপও করে যেতাম তোমরা বুঝতে পারতে যে হ্যাঁ না ভাই এইভাবে এখান থেকে কোয়েশ্চেনটা দিতে পারে। তারপর বায়োজেনেটিক সূত্র কে আবিষ্কার করেন, হেকেল। এইটা তোমার এখান থেকে এটা ধরো আসবে, দিতেই পারে পুরো। আমি একদম তো কোয়েশ্চেন সেটার তো আর আমি নই, 100% গ্যারান্টি দিতে পারবো না, তবে 99% গ্যারান্টি আমি দিতে পারবো যে বায়োজেনেটিক যে সূত্র, ঠিক আছে, বায়োজেনেটিকের যে সূত্রটি সেটি কে আবিষ্কার করেন, আই মিন কোন বিজ্ঞানী, সেটা হচ্ছে তোমার হেকেল। ওকে, এবার হচ্ছে যে এটা গেল। এবার ব্যক্তিজনী জীবজনীকে পুনরাবৃত্তি করে, তো ওটা হলো মূল বিষয়, আলাদা ব্যাপার। এই হচ্ছে এখান থেকে এতটুকুই। এরপর আসছে তোমার যে লাস্ট যেটুকু, যে ভ্রূণ তত্ত্বের ব্যাপারে একটু বলে দিয়েছে।
এখান থেকে আমি যেখানে যেখানে কোয়েশ্চেন আমি বলে দিলাম, ঠিক আছে? এই ডিটেলস তোমাদের ভালো লাগবে না কারোর। তো এই যে হচ্ছে আমাদের তোমার কি বলবো, আজকে ধরো বলতে পারো যে এই অভিব্যক্তি সম্পর্কে ছোট্ট টপিক। আমাদের এই চ্যাপ্টার গুলো খুব ইজি, আর এখান থেকে মানে হাতে গুনে 4টে থেকে 5টা কোয়েশ্চেন থাকে, ঘুরে ফিরে ওগুলোই দেয়, ঘুরিয়ে ঘুরিয়ে ওগুলোই দেয়। তো এখান থেকে আমাদের এতটুকুই, বুঝলে? তো এরপরে আমরা আমাদের আজকের যে টপিকটা, তোমরা বুঝতেই পারছো যে আমি হাতে গুনে কয়েকটা কোয়েশ্চেন বললাম, কোন কোন জায়গাগুলো বললাম, সমসংস্থ, তারপর সমবৃত্তীয়, নিষ্ক্রিয় অঙ্গ, তারপর ওই যে ওর বাদ মানে ল্যামার্ক বা ডারউইনবাদের যে মতবাদের পয়েন্টগুলো, তারপর কে কোন সালে কোন বই আবিষ্কার করেছিলেন, বা অরিজিন অফ লাইফ, এই যে টুকটাক জিনিস বা অভিব্যক্তি কথার অর্থ, ক্রমবিকাশ, সবটা আমি বলে দিয়েছি। তো এইগুলো থেকেই তোমাদের মেনলি কোয়েশ্চেন আসবে, এর বাইরে এখান থেকে আসবে না, ঠিক আছে? তো এগুলো তোমরা ভালোভাবে রিপিটেড ভাবে পড়বে, কোয়েশ্চেন করবে। কোনো প্রবলেম হলে অবশ্যই অবশ্যই আমাকে জানাবে, আমি চাই তোমরা আমাকে জানাও। আর তোমরা জানাচ্ছ না মানে এটাই যে তোমরা পড়ছো না, জানাচ্ছ না মানে কিন্তু এটা নয় যে তোমাদের কোনো প্রবলেম নেই, বুঝলে? তো আজকের আমাদের এই টপিকটা এখানেই শেষ হচ্ছে, কারণ এরপরে আমরা আমাদের এই চ্যাপ্টারের লাস্ট টপিক, মানে টপিক খুব ইজি অ্যান্ড অভিযোজনটা স্টার্ট করবো, অ্যান্ড দেন আমাদের এই চ্যাপ্টারটাও শেষ হবে। তো তোমরা সবাই ভালো থেকো আর ভালোভাবে ক্লাসটা দেখো আর ভালোভাবে পড়ো। তো আজকের আমাদের এই ক্লাসটা এখানেই শেষ হচ্ছে, ঠিক আছে? থ্যাংক ইউ।